নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে প্রথমেই কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ফের আর একবার হাইকোর্টে। কেন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাইকোর্টে গতকাল উপস্থিত হওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে ভবানীপুরের যে কেন্দ্র রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাইকোর্টে মামলা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো, দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্ট থেকে বেরোনোর দৃশ্য। সাথে সাথে এই এপিসোডেই আমি আপনাদেরকে নিয়ে যাব হুমায়ুন কবিরের কাছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম বিধায়ক হুমায়ুন কবির, তিনি তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কার্যত মুর্শিদাবাদের সাইকেল চোর হিসাবে শিরোনামে এনেছেন এবং শুধু তাই নয়, তার অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেছেন। আমি আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব অন্নপূর্ণা ভান্ডারের কিছু দৃশ্য দেখাতে। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার অতীত এবং অন্নপূর্ণা ভান্ডার চালু, আর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিভাবে সমস্যায় পড়ছেন সাধারণ মা বোনেরা আজকের দিনে বারবার সামনে উঠে আসছে। আর এই সমস্যাটা এতটাই ভয়ঙ্কর যে বিজেপির হয়ে যারা একসময় এই পশ্চিমবঙ্গে ভিডিও করতেন তারা পর্যন্ত এই পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের বিভ্রান্তি নিয়ে প্রতিবাদে ভিডিও বানাচ্ছেন। আমি আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব হাবড়ার রেল বস্তি উচ্ছেদের ঘটনা দেখাতে। হাবড়াতে রেল বস্তি উচ্ছেদ চলছে, রেলের জায়গা থেকে যারা করে কমে খাচ্ছিলেন তাদেরকে উচ্ছেদ চলছে, কিন্তু একটি পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে। হাবড়ার সেইখানকার বর্তমান বিধায়ক একসময় রেলের জায়গায় গিয়ে কি কথা বক্তব্য দিয়েছিলেন, কি কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে, আর বর্তমানে হাবড়ার সেই রেল কলোনির কি দৃশ্য রয়েছে আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। এবং এছাড়াও আপনাদেরকে এই এপিসোডে আমি দেখাবো জনকল্যাণ শিবিরে কিছু বয়স্ক মানুষের দুঃখের কাহিনী, চোখের জল কিভাবে পড়ছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যোগদান করুন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন, যে কোনো আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রতিবেদন শুরু করা যাক, কিন্তু তার আগে আপনারা যারা এনকে ডিজিটালের ফ্যান রয়েছেন, যারা প্রবীর বিশ্বাসের সাংবাদিকতার প্রশংসা করেন, তাদের জন্য গুড নিউজ রয়েছে যে সাংবাদিক প্রবীর বিশ্বাস ইউটিউবার ইতিমধ্যেই জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট এবং তিনি আজকে সম্ভবত মুক্ত হয়ে যাবেন জেল থেকে। প্রবীর বিশ্বাসের উকিল মারফত জানা গিয়েছে আদালতে পুলিশ ইনভেস্টিগেশন করে সেইভাবে প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমাণ জমা দিতে পারেননি, যার জন্য আদালত ইতিমধ্যেই প্রবীর বিশ্বাসের জামিনটি মঞ্জুর করেছেন। যাই হোক, এ সমস্ত কিছু বিষয় থেকে এবারে আমরা নজর রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার গতকাল আদালতে উপস্থিত হলেন কলকাতা হাইকোর্টে। তাকে হঠাৎ করে দেখা গেল, দোলা সেন তার সঙ্গে ছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আইনজীবী এবং সাংসদ, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আদালতে রিট পিটিশন জমা দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসছেন সেই মুহূর্তকার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যে তিনি কি কথা বললেন। দেখুন। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে? কল্যাণকে জিজ্ঞেস করুন। আপনি কি কোনো মামলা ফাইল করলেন? ম্যাডাম কোনো মামলা ফাইল করলেন? কোনো মামলা ফাইল করতে এসেছিলেন দিদি? কলকাতা হাইকোর্ট থেকে বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা প্রেস কনফারেন্সের মুখোমুখি হননি, কোনো কথাও তিনি সেদিন বলেননি। প্রত্যুত্তরে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যেটা জানানোর সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাবেন, যিনি এই বিষয়টা আদালতে দেখছেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতা আদালতে তিনি মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি ভবানীপুরে যে জয়লাভ করেছেন সেই জয়লাভের বিরুদ্ধে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের সকলেরই মনে থাকবে 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নির্বাচন এবং 1956 ভোটে নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন। কিন্তু নন্দীগ্রাম থেকে পরাজয়টা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চাননি, তিনি আদালত পর্যন্ত এই মামলাটিকে টেনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আজকের দিনে নন্দীগ্রামের কি ফয়সালা হয়েছে সেটা কোনো ভারতবাসী জানে না, সম্ভবত সেই ঘটনাটাও ঠান্ডা ঘরে চলে গিয়েছে। ঠিক একইভাবে অনুরূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের উপর আস্থা দেখালেন এবং ভবানীপুরে শুভেন্দু অধিকারী যে 15,000-এর ওপর মার্জিনে জয়লাভ করেছেন তার বিরুদ্ধে গতকাল কলকাতা আদালতে গিয়েছিলেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে বক্তব্য রাখার কথা বললেন আমি আপনাদেরকে শোনাবো যে তৃণমূল কংগ্রেসের আইনজীবী এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদালতে এসেছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, উনি ইলেকশন পিটিশন ফাইল করছেন, ইলেকশনটাকে চ্যালেঞ্জ করছেন যে যেভাবে ইলেকশন হয়েছে এভাবে যেখানে এবং ক্যান্ডিডেট মানে যে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী ইলিগ্যালিটিস আছে সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন। মমতা ব্যানার্জি কেম টুডে ইন ক্যালকাটা হাইকোর্ট টু অ্যাফার্ম দ্য ইলেকশন পিটিশন which has been filed by her challenging the election of Shri Shubhendu Adhikari because the election has been done improperly. First of all, after just I tell you,
after 12th round, her election agent and candidate herself, Mamata Banerjee, was beaten up and thrown away. Number one, these are the points are there. Number two, who is the RO? Who is the RO? He is the RO of Nandigram election in 2021. Right? He is the RO in the 2021, and again he has been brought in 2026 as RO, and later on he has been made a deputy secretary of the chief minister, and the chief election officer. Who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. শুনলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পরিষ্কার অর্থে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে রিট পিটিশন করতে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং এই নির্বাচনী প্রক্রিয়াতে বিশেষভাবে ভবানীপুর কেন্দ্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে 12 রাউন্ডের পরে এই সমস্ত খেলা করা হয়েছে এবং এই 12 রাউন্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন তাদেরকে সেখান থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাই এই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এমনকি নন্দীগ্রামে 2021 সালে যিনি রিটার্নিং অফিসার ছিলেন 2026 সালে তাকেই রিটার্নিং অফিসার হিসাবে ভবানীপুরে নিয়ে আসা হয়েছিল। এ বিষয়েও আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রিট পিটিশনে আরো অভিযোগ করা হচ্ছে, যেখানে অভিযোগ জানানো হচ্ছে মনোজ আগরওয়াল যিনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তিনি কিভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই একেবারে সাথে সাথে পশ্চিমবঙ্গের নতুন সরকারের চিফ সেক্রেটারি হয়ে গেলেন। এই সমস্ত বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এবং তারা কলকাতা আদালতের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে মনে করাবো যে 2021 সালটা একবার আপনারা মনে করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরে ঠিক এইভাবেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই ফয়সালা কি আজ পর্যন্ত এসেছে? ভারতবর্ষের ইতিহাসে আদালতে এই ধরনের পেন্ডিং থাকা ঘটনার ফয়সালা আমরা দেখি না যে খুব সচরাচর এসেছে। ঠিক সেভাবেই নন্দীগ্রাম 5 বছর কেটে গেল, একটি সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু নন্দীগ্রামের সেই ফলাফল কি হলো আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারলাম না। আর তার মধ্যেই আবার ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আদালতে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যেভাবে নন্দীগ্রামের আদালতের ফয়সালা কোনো রকম আসেনি সেভাবেও ভবানীপুরের আদালতের কোনো রকম ফয়সালা আসবে না হয়তো, বা অনেক দেরি হবে হয়তো। কিন্তু তার রাজনৈতিক স্টান্টে এবং সম্ভবত বিজেপিকে চাপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের উদ্দেশ্যে রওনা হলেন। আপনারা মতামত প্রকাশ করুন, আপনারা কমেন্টস করুন যে আপনারা কি মনে করছেন যে নন্দীগ্রামের ফলাফল নিয়ে যেভাবে আদালত এত ধীর গতিতে চলেছে, ভবানীপুরের মামলার ফলাফল কি এতই তাড়াতাড়ি আসবে? আপনারা জানান, আপনারা কমেন্টস করুন। ততক্ষণ আমি আপনাদেরকে নিয়ে যাই হুমায়ুন কবিরের কাছে, কারণ হুমায়ুন কবির তিনি আম জনতা উন্নয়ন পার্টির যিনি বিধায়ক, এক বক্তব্য রেখেছেন গতকাল, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ এবং বর্তমানে এনসিপিআই দলে যুক্ত হয়েছেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এক অতীতের রাজ খুলে দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাকি সাইকেল চোর বলে মুর্শিদাবাদে ডাকা হতো, এমনটাই বললেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যিনি স্ত্রী রয়েছেন, যিনি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, সেই নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কটূক্তি করলেন হুমায়ুন কবির। দেখুন, সুদীপ ব্যানার্জি আমাদের বহরমপুরের লোক, একে আমরা সবাই ছোট থেকে জানি সাইকেল চোর। এই সাইকেল চোরকে নিয়ে এসে কলকাতার, উত্তর কলকাতার লোকসভার মেম্বার করে তার স্ত্রীকে নয়না দাসকে দেখেছি যাত্রার প্লেয়ার, আমার ক্লাবে যাত্রা করতে গিয়েছে অ্যামেচার পার্টি, আমি সেক্রেটারি ছিলাম মানিকগঞ্জ সারিঙ্গচন্দ্র স্কুলে, আজ থেকে 20 বছর আগে। চুল্লু মদ খেয়ে ডায়াসে উঠতে পারছে না, চুল্লু মদ এত খেয়েছে। হ্যাঁ, আমি বলছি উনি ক্ষমতা থাকে আমার সামনে। এ তো ভয়ানক অভিযোগ। সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ, যার এখন নাম বেরোচ্ছে, শোনা যাচ্ছে নাকি তিনি আগামী দিনে এনডিএ এর মন্ত্রিত্ব পেতে পারেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জীবনের শুরু সাইকেল চুরি দিয়ে হয়েছিলেন। আমরা সত্য মিথ্যা জানি না, আমরা তদন্ত করে দেখতেও যাইনি, কিন্তু যখন হুমায়ুন কবির প্রকাশ্যে সংবাদ মাধ্যমে এই দাবি করছেন আর সুদীপ বন্দ্যোপাধ্যায় শুনেও তার বিরুদ্ধে কোনো রকম মামলা করছেন না, তাহলে ডালমে কিছু কালা কি রয়েছে? আবার নয়না বন্দ্যোপাধ্যায় যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি যাত্রা করতেন, তিনি নাটক করতেন, এই বিষয়ে আমরা সকলেই জানি, কিন্তু তিনি সুরাপ্রেমী ছিলেন এই বিষয়টা কিন্তু বাংলার মানুষ জানতেন না, এমনটাই জানাচ্ছেন এই হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক।
আর এই হুমায়ুন কবিরের দাবিগুলো যদি একেবারে সত্য হয়ে থাকে, খাঁটি হয়ে থাকে, কোনো রকম পলিটিক্যাল ইমেজ ড্যামেজ করার জন্য না হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেই বিষয়ে আফসোস জানানোর কিছু নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত কিছু জানার পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে এইভাবে মাথায় করে রেখে দিয়েছিলেন, তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বা নয়না বন্দ্যোপাধ্যায়রা তো একসময় এই ধরনের কর্মকাণ্ড করবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা বোঝা উচিত ছিল। আমি জানি না সত্য মিথ্য কি, এইটা শুধুমাত্র হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা যে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সাইকেল চুরির ঘটনা দেখেই বোঝা উচিত ছিল। যাই হোক, এই সমস্ত কিছু বিষয় থেকে আমি মা বোনেদের দুঃখের খবর একটু আপনাদেরকে দেখাই। কারণ আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুব একটা মা বোনেদের সমস্যা ছিল না, বারবার তারা প্রতি মাসেই লক্ষ্মীর ভান্ডার 10 তারিখের মধ্যে পেয়ে এসেছেন। কিন্তু এই যে অভ্যাসটা হয়ে গেছে অতি সহজেই তাদের অ্যাকাউন্টে মাসের 10 তারিখের মধ্যে 1,500 টাকা ঢুকে যাওয়া, আর এই গত 2 মাস ধরে তাদের অ্যাকাউন্টে আর কোনো টাকা আসছে না, সেটাতে তারা আর মেনে নিতে পারছেন না। অবশেষে তারা মুখ খুলছেন এবং বিভিন্ন জায়গা থেকে মা বোনেদের ভিডিও আসছে যে তারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন। দেখুন, এই মধ্যে এসে সত্যি ভালোই মজা করছে ওরা। এই অন্নপূর্ণা ভান্ডার বলেছে এই মানে অফলাইনে ফর্ম ফিল আপ করলে টাকা ঢুকবে, আবার বলছে কেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে? আমরা কি মানুষ নয়? যারা বড় লোক আছে তারা পাবে না, তারা বাদ, কিন্তু যারা গরিব, যারা খেটে খায়, যাদের আছে তারা বলছে মানে পাকা বাড়ি থাকলেও দেবে না। কি মানুষের পাকা বাড়ি করতে হবে না? সারা জীবন কি মাটি বাড়িতে থাকবে ওরা? আমি ফর্ম পাইনি, আমি এক্ষুনি এলাম। হ্যাঁ, তা আমি বলতে পারছি না, ঠাকুরের কৃপায় যাতে হয়ে যাক। আমার নাম পায়েল পাল, আমি নারকেল বাড়ি থেকে এসেছি। দেখুন, আজকে এই ধরনের কথা বলে কোনো লাভ নেই, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যেটা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি একাধিক লাইভ টেলিকাস্টে ভিডিও করে বাংলার মানুষের কাছে জানানোর চেষ্টা করেছিলাম। কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যারা প্রচারে বেরিয়ে বলছিলেন যে প্রত্যেকটা মা বোনকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে, সেদিন কিন্তু বারবার আমাদের মতো ইউটিউবাররা সাবধান করেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার যেটা অন্যান্য রাজ্যে বিজেপি রয়েছে তার কিন্তু একাধিক ক্রাইটেরিয়া রয়েছে, আর সেই ক্রাইটেরিয়াগুলো তুলে বারবার আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম এবং বাংলার মানুষকে বলেছিলাম যে অন্যান্য রাজ্যে বিজেপি এই ক্রাইটেরিয়া নিচ্ছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কিভাবে বলছে যে সকল মানুষকেই দেবে অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু বহু মানুষ সেই সময় বোঝেননি, 3,000 টাকার লোভে সম্ভবত তারা পড়ে গিয়েছিলেন এবং আজকে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং মানুষের অভ্যাসটা অবশ্যই খারাপ হয়ে গিয়েছে। 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আজকে তারা 3 বছর 4 বছর ধরে পেয়ে আসছে, এর আগে 1,000 টাকা করে পেয়ে এসেছে, অতি অনায়াসেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই ক্রাইটেরিয়া কড়াকড়ি, এই কড়াকড়ির মধ্যে বহু সাধারণ মানুষ কিন্তু পড়ে গিয়েছে। 28 লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে, মুখ্যমন্ত্রী একসময় ঘোষণা করেছিলেন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের 28 লক্ষ আর 2,40,00,000 মানুষ পেত লক্ষ্মীর ভান্ডার, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই জন্য একাধিক মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি। আর এই বিষয় নিয়ে গতকাল আমি প্রতিবাদ করতে দেখলাম বিজেপির এক ইনফ্লুয়েন্সার, বিজেপির ঘনিষ্ঠ এক ইউটিউবার প্রতিবাদী টুম্পাকে। তিনি প্রতিবাদ করেছেন, আমি সাধুবাদ জানাবো এবং তার ভিডিও নিশ্চয়ই সরকার পক্ষের কাছে পৌঁছাবে এবং সরকার পক্ষ এই বিষয়টা দেখার পরে একটা সঠিক গাইডলাইন অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে নিয়ে আসবেন। দেখুন প্রতিবাদী টুম্পা তিনি কি বলছেন আজকে পরিবর্তনের মাত্র 1.5 মাসের মধ্যেই। অন্নপূর্ণা ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট মানুষের মধ্যে দেওয়া হোক। কেন? কারণটা আমি বলছি। প্রথমে সরকার থেকে বললো যে ডিবিটি লিঙ্ক যদি করা থাকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতো তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, আর কিছু করতে হবে না। মানুষ তাই করলো। তারপরে আবার বললো কিনা যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, তার কারণ অনেক চোর ছাত্ররা, অনেক ছেলেরা আর কি মানে মেয়ে সেজে নিয়ে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিত। বেশ, মানুষ রাজি, চোর তো ধরতে হবে। সেখানে আবারও মানুষ 12 পাতা ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু রাজি হয়ে গেল। সেই 12 পাতা ফর্ম ফিল আপ করার পরে সেখানে বললো যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় শুধুমাত্র তাদেরই ডকুমেন্ট জমা করতে হবে। জিপি আর বিডিও অফিসের কথা এটা। বেশ, তাই করা হলো। তারপর আবারও ফোন আসে জিপি বিডিও অফিস থেকে যে বাড়ির প্রত্যেকের ডকুমেন্ট নাকি জমা করতে হবে। তাই করা হলো। তারপর আবারও জিপি থেকে ফোন করে বলে এগুলাকে নাকি আবার অনলাইনে জমা করতে হবে, অনলাইনে নাকি ফিল আপ করতে হবে। চলো, মানুষ তাও করলো। তারপর আবার বলে অনলাইনে যেটা করা হচ্ছে এটা নাকি আবার বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। অ্যাকচুয়ালি মানুষকে কি করতে হবে? সরকার চাইছে যে মানুষ অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ সুবিধা পাক, নতুন প্রকল্প যেই নিয়ে এতদিন এত কথা হয়েছে সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সাধারণ মানুষ পাক। সরকার এই কথাটাই মানে এটাই কিন্তু চায়, কিন্তু মানুষ হচ্ছে বিভ্রান্ত। আর এই বিভ্রান্তির কারণে সাংবাদিকরা যখন যেই নেতাকে পাচ্ছে তাদের সামনে মাইক ধরে বলছে কি ব্যাপার আছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, আর সেইখানে যে নেতা পাচ্ছে, যে নেত্রী পাচ্ছে, যেরকম পাচ্ছে সেরকম বলে দিচ্ছে। তাতে মানুষ আরো বেশি বিভ্রান্ত হচ্ছে। নিচু তলার যে কর্মীরা রয়েছে তাদের কাছেও মানুষ যাচ্ছে, কিন্তু তাদের কাছেও একটা
সম্পূর্ণ যে ক্লিয়ার কনসেপ্ট সেটা তাদের কাছেও নেই, তারা তারও বেশি বিভ্রান্ত। তাই আমার সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, সরকার চাইছে যে মানুষ সুযোগ সুবিধা পাক সরকারি প্রকল্পের, আর সরকারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য মানুষ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। এতে কিন্তু সরকার চাচ্ছে দিতে, কিন্তু মানুষের কাছে সরকার খারাপ হয়ে যাচ্ছে। তাই সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট মানুষের মধ্যে দেওয়া হোক, আর নিচু তলার কর্মী থেকে শুরু করে নিয়ে প্রশাসন প্রত্যেকের কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হোক, যাতে মানুষ সহযোগিতাটা পায় আর কাজটা করতে পারে। আমাদের ছোট্ট বোন এবং কন্টেন্ট ক্রিয়েটর প্রতিবাদী টুম্পা, ইনি বিজেপি ঘনিষ্ঠ, এটা সকলেই জানেন, সর্বজন বিদিত, কিন্তু তবুও তিনি প্রতিবাদের সুরে আজকের দিনে যে ভিডিওটা করেছেন, বিজেপি অর্থাৎ তাদের পছন্দের সরকার থাকার সত্ত্বেও এটা দেখেই বোঝা যায় যে সাধারণ মানুষ বা সাধারণ মহিলার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। প্রতিবাদী টুম্পা, যিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং পরিবর্তনে বিজেপিকে এই রাজ্যে আনার জন্য বারবার তিনি প্রচারের মাধ্যমে ভিডিও করেছিলেন, সেই প্রতিবাদী টুম্পার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, যেখানে আজকে মাত্র পরিবর্তনের 1.5 মাসের পরেই তিনি এই বর্তমান সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করে ভিডিও বানিয়েছেন, যেটাকে আমি সাধুবাদ জানাবো। একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন প্রকৃত সাংবাদিক হতে গেলে যে কোনো ভাবেই নিরপেক্ষতাকে কায়েম করতে হবে, আর এ বিষয়ে একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সত্যিই যারা বিজেপিকেও ভোট দিয়েছিলেন তাদের মধ্যেও কিন্তু সমস্যা উৎপন্ন হচ্ছে। আমি এই অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার আগে আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কি বলেছিলেন আরো একবার শোনাতে চাই আপনাদেরকে, দেখুন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মোদিজি সূচনা পাঠিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার যেটা মমতা সরকার দিত সেটা তো আজকে ওদের কাছে আর টাকা নেই, বন্ধ করে দিয়েছে। মোদি সরকার বলছে আমরা এখানে আসলে 1 তারিখ থেকে 1 জুন থেকে সমস্ত মহিলাদের ব্যাংকের খাতায় 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার আমরা কিন্তু শুরু করতে চলেছি। সমস্ত মহিলা যাদের ব্যাংকের খাতা আছে সবাই কিন্তু 3000 টাকা মাসে পাবেন, সেটা বিজেপি সরকার নিয়ে আসছে। সেই জন্য বলছি আপনারা বিজেপিকে নিয়ে আসুন, বিজেপি আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে। মাননীয় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, যে সহজ ভাষায় অন্নপূর্ণা ভান্ডারের প্রচারটি করলেন, সেই সহজ ভাষাটা কি আজকের দিনে রয়েছে? তার কারণ বিজেপির পক্ষ থেকেই একাধিক নেতা মন্ত্রী ঘোষণা করছেন অন্নপূর্ণা ভান্ডারের নানা রকম ক্রাইটেরিয়া। কিছুদিন আগেই বিজেপির এক বিধায়িকা তিনি তো বললেন যে সোনার চেন যারা পড়ে তাদের কি দরকার রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের। আবার কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা বেসরকারি হসপিটাল থেকে বা সন্তানদের টিকাকরণ করান অথবা যাদের বাচ্চারা বেসরকারি স্কুলে পড়ে তাদেরও অন্নপূর্ণা ভান্ডারের দরকার নেই। সোনার গয়না পরে মোটা চেন পরে লক্ষ্মীর ভান্ডার নিতে যাবে, অন্নপূর্ণার ভান্ডার নেওয়া কিন্তু ওইভাবে যাবে না। গরিব মানুষ যে সেই পাবে সেই ব্যবস্থাই করা হচ্ছে। অন্নপূর্ণার ভান্ডার যাদের প্রয়োজন তারাই পাবে, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু পাবে না, যার জন্য বাড়ির সদস্যদের নাম এবং কি করে সেগুলো জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু জেনে শুনেই দেওয়া দরকার। কার 3 তলা বাড়ি রয়েছে, বাড়িতে গাড়ি রয়েছে, আর সে লক্ষ্মীর ভান্ডার নেবে, অন্নপূর্ণার ভান্ডার নেবে, এ তো হয় না। অন্নপূর্ণার ভান্ডারটা গরিব মানুষের জন্য এই প্রকল্পটাই দেয়, স্বচ্ছভাবে এটা বন্টন হবে। সেই কারণেই কিন্তু নেওয়া হচ্ছে কে কতজন বাড়ির মেম্বার আছে। এতে অসুবিধা কোথায়? তৃণমূল কংগ্রেসের অসুবিধা হতে পারে, ওরা পুরুষদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, তো এটা অন্নপূর্ণার ভান্ডার তো সেইভাবে দেওয়া যাবে না। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ গরিব, তারা অতি অল্পতেই জিনিসের লোভে পড়ে যান, আর সেই লোভ দেখিয়েই কি বাংলার মানুষের ভোটগুলোকে এইভাবে ভারতীয় জনতা পার্টি নিল? যদি সেটা নাই হয়ে থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডারের এই ক্রাইটেরিয়া কেন নির্বাচনের আগে এই ভারতীয় জনতা পার্টির নেতারা প্রচার করেননি? আর এই ধরনের আরো একটি ভিডিও আসছে যেখানে আমি আপনাদেরকে দেখালাম ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এক ধরনের কথা, আর ভোটের পরে ঠিক নির্বাচিত জনপ্রতিনিধিদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরেক রকমের প্রচার। আরো একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেখানে নির্বাচনের আগে যখন ভারতীয় জনতা পার্টির ভোট প্রচার চলছিল তখন হাবড়াতে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল দেবদাস মণ্ডলকে। আর এই দেবদাস মণ্ডল সেই সময় হাবড়ার যে সমস্ত রেল কলোনিগুলো রয়েছে সেই রেল কলোনিতে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন। আজকে সেই নির্বাচনী প্রচারের ভিডিও দ্রুত গতিতে আবার পুনরায় ভাইরাল হচ্ছে। তার কারণ রয়েছে একটা, কারণ হচ্ছে রেল কলোনিতে কার্যত সমস্ত জায়গাগুলোকে আজকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মাথায় আর ছাদ নেই রেল কলোনিতে, এবং সেখানে যারা হকারি করে খাচ্ছিল তাদেরও দোকানের আজ অস্তিত্ব নেই।
নেই, এমনকি মন্দিরগুলো সেখানে ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজারের মাধ্যমে। তাই পুরনো সেই ভিডিও আবার ভাইরাল হচ্ছে। আমি একবার আপনাদেরকে দেখাবো যে পুরনো দিনে যখন নির্বাচনী প্রচার করতে দেবদাস মণ্ডল হাওড়াতে এই রেল কলোনির বস্তিতে গিয়েছিলেন, কি প্রচার করে এসেছিলেন দেখুন। একটা সুযোগ দিন, শুধু একটা সবার সাথে একটু কথা বলবেন, একটা সুযোগ দিন। এই ত্রিপলের তলায় আর থাকতে হবে দাদা, যখন আসেন ত্রিপলের তলায় থাকতে হবে না, 5 বছর দেখতে দেখতে চলে যাবে। একটা সুযোগ দিন। কেন আপনারা ত্রিপলের তলায় থাকবেন? আপনারা ভোট দেবেন, ভোট দেওয়ার অধিকার আছে, তাহলে আপনি ত্রিপলের তলায় থাকবেন কেন? এই ভাঙা ঘরে থাকবেন কেন? অস্বাস্থ্য পরিবেশ। দিদি সবার সাথে একটু কথা বলুন। দাদা আসলে পরে সব সমস্যা, সবার সাথে একটু কথা বলুন। ড্রেনের সমস্যা আপনাদের মিটে যাবে। এই অস্বাস্থ্যকর পরিবেশ, পায়খানা, বাথরুম, শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। এটা উনি বারবার দাবি করেন 15 বছর, রেল লাইনের পাড়ে থেকে উনি 15 বছরে সব করে দিয়েছে। তো এই মানুষগুলো ভোটও দেয়, কিন্তু তারা একটা সরকারের যে পরিষেবা, সেই পরিষেবাটা পায় না। আপনি নিজেই দেখলেন, কি মানে দেখলেও কষ্ট লাগে যে এটা কোথায় বাস করছি আমরা, যে এরা মানুষ না অন্য কিছু, এদেরকে কি ভাবা হয়, শুধু ভোটের স্বার্থে এদের ব্যবহার করা হয়। তা আমি আপনাদের মাধ্যমে শুধু এইটুকু বলতে চাই, যেসব মানুষগুলোর সাথে এসব মানুষগুলোর সাথে অন্যায় করেছে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এবং মিথ্যে কথা বলে তিনি ক্ষমতায় এসছে, তো এর বিচার এই মানুষগুলিই করবে, এই হাবড়ার মানুষগুলিই করবে এর বিচার। উপরে তো ভগবান আছে সর্বোপরি। এই ভিডিওটি দেখালাম, এটা নির্বাচনী প্রচারের অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে দেবদাস মণ্ডল হাওড়ার রেল কলোনিতে গিয়ে প্রচার করছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষের ভোট পাওয়ার জন্য তিনি কি বললেন আপনারা দেখলেন, যে আপনাদের ত্রিপলের তলায় থাকতে হবে না, সমস্ত সমস্যা মিটে যাবে, এই অস্বাস্থ্যকর জায়গায় থাকবেনই বাকি করে। আর দেবদাস মণ্ডল তিনি কি কথা রাখলেন? কারণ দেবদাস মণ্ডল তিনি জয়লাভ করেছেন এবং দেবদাস মণ্ডলের সরকারও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন এবং তিনি তার কথা কি রাখলেন। তার কারণ হচ্ছে এই যে অস্বাস্থ্যকর বস্তির কথা বলা হচ্ছিল, এই যে ত্রিপল মাথার উপরে নিয়ে কেন সেই লোকেরা থাকবে, এই কথা বলছিলেন দেবদাস মণ্ডল, সেটা কিন্তু পালন করলেন। তার কারণ তাদের মাথার উপরে আজকে রেল কলোনিতে আর ত্রিপলও রইল না, তার সেই বাড়িটাও রইল না, একেবারে উচ্ছেদ করে দেওয়া হলো তাদেরকে সেই রেল কলোনি থেকে এবং রাতারাতি সেখানে হাবড়ায় বুলডোজার চললো এবং সাধারণ মানুষ যারা রেল কলোনিতে থাকতেন এবং হকারি করে ব্যবসা করে খেতেন, তাদের আজকের দিনের করুণ পরিস্থিতিটা দেখুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা তো যাযাবার হয়ে গেছি, যাযাবার হয়ে গেছি, যাযাবার। তাও জয় শ্রীরামের গান গাবো, তাও জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমাদের সব লাঠি মেরে ভেঙে দিক, তাও বিজেপি সরকার। সব প্রত্যেকটা লোক বাঙালি সবাই ভোট দিচ্ছে, বাঙালি সবাই ঢেলে ভোট দিচ্ছে আমরা। হ্যাঁ, বিজেপিকে মানে এত ভালোবাসি আমরা বলতে না, মানে হিন্দুদের মধ্যে একটা সুরক্ষা যে রাখবে, আমরা কোনো ভাবতাম যে এই জিনিসটা যে করবে ওরা, এই যেরকম ঘটনা ঘটাবে, কোনদিন ভাবতে যে ভাবতাম তাহলে কি আমরা জীবনে কোনো বিজেপির ভোট দিতাম? কোনোদিন দিতাম না আমরা, কোনোদিন দিতাম না আমরা। ও চোর থাকুক, সেটা থাকুক, সে আছে আমার নিজের আপন লোক মনে করতাম আমি, কিন্তু এরা যে এরকম দুর্ঘটনা ঘটাবে কোনো ভাবতে পারিনি আমরা। বলছি আমিও বয়স্ক লোক আছি, আমি দোকান চা বিক্রি করে খাই, আমারও দোকান ভেঙে দিয়েছে, আমি কোথায় যাবো এখন? হ্যাঁ, আমার এই ছেলে দোকান কিছু করেছে, হ্যাঁ অবশ্যই এই নেতা যা চুরি করেছে, আজকে হিন্দু মুসলমানের জন্য রাজ বাঁধে দিয়েছে। মহিলাটা কি করেছে তার হালটা দেখেছেন? একবার হালটা দেখুন, একবার হালটা দেখুন, হালটা কি করেছে সবাই দেখুন, সারা বাংলা দেখুক এই মহিলার হালটা কি অবস্থা। এই মহিলার একটা ছোট্ট একটা, এই সনাতনী সরকার, এই সনাতনী গরিবদের পাশে থাকা সরকার আমাদের কোন রকম রেহাই দিল না। আমার তো জীবন তো অচনচ হয়ে গেছে, আমার শেষ জীবনের পুঁজি তো অচনচ হয়ে গেছে। আমি এখন করব, আজ 20 বছর ধরে যে সংগ্রামে চলে চলে আমার নিজের রুজির একটা জায়গা করেছিলাম, সেই জায়গাটা আমি আর নতুন করে করতে পারবো না। বলুন, কোনো শব্দ রয়েছে? আমরা এতটাই পাশবিক হয়ে যাচ্ছি, আজকে সমাজ এতটাই পাশবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এলিট সম্প্রদায়ের মানুষ যাদের ছেলেমেয়েরা ভারতবর্ষের বাইরে পড়াশোনা করেন, তারা দেখে এদেরকে নাক সিটকায় যে ছি, এরা বস্তিতে থাকে এবং জবরদখল করে থাকে, রেলের কলোনিতে থাকে, এরা তো অবৈধ জায়গায় থাকে, এরা তো বেআইনি ভাবে থাকে। এইভাবে এলিট সম্প্রদায়ের মানুষেরা নাক অবশ্যই সিটকাচ্ছে আজকের দিনেও। কিন্তু একবার ভেবে দেখুন যে আমাদের ভারতবর্ষে 80 কোটি মানুষ রেশনের উপরে নির্ভর করে চলে, তারা যুগ যুগ ধরে এইভাবে রেলের পাড়ে যেটুকু জায়গা থেকেছে কিংবা কোনো পুকুর পাড়ে যেটুকু জায়গা থেকে এসেছে, কারণ আমাদের ভারতবর্ষে সরকার দায়ী এত মানুষ গরুই হওয়ার জন্য। যে কোনো সরকার, পূর্ব দিনে কংগ্রেস সরকার হোক কিংবা আজকের ভারতীয় জনতা পার্টির সরকার হোক, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের গরিব মানুষকে উন্নত করার জন্য কখনো চিন্তা ভাবনা করেনি। কারণ মানুষ যদি উন্নত হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, এদের পেছনে অর্থাৎ ভারতের যারা পলিটিক্যাল লিডার রয়েছে তাদের পেছনে কে পতাকা নিয়ে দৌড়াবে? তাই এই গরিব মানুষ চিরকাল থেকে গিয়েছে আর এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। আজকে চোখের জল ফেলছে, প্রকাশ্যে আপনাদের সামনে মিথ্যে
মিথ্যেটা দেখালাম যে একজন ভোট প্রচারে গিয়ে বলল আপনারা কিভাবে এই কলোনিতে থাকবেন, আপনাদের এই ত্রিপলের নিচে থাকতে হবে না, বাড়ি ঘর দুয়ার এত অস্বাস্থ্যকর, তার জন্য তাদেরকে পুরো সেখান থেকে হটিয়েই দেওয়া হলো, কোনো পুনর্বাসন দেওয়া হলো না। পুনর্বাসন নিয়ে যারা চারিদিকে লড়াই করছে তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে এবং বিভিন্ন জায়গায় যারা সত্য কথা বলছে, সত্য কন্টেন্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে প্রবীর বিশ্বাসের মধ্যে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে আমাকেও দেওয়া হতে পারে, কিন্তু তা বলে আমরা এইভাবে মুখ বন্ধ করে কিভাবে থাকবো? তাহলে সমাজে মানুষ হয়ে জন্মানোর থেকে একটা পশু বা একটা পাঁঠা হয়ে জন্মালে ভালো ছিল, অন্তত বলির কাজে লাগতাম। আজকে নির্বাচনের সময় ভোট নেওয়ার জন্য ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ যে কোনো দলেরই তারা একটা ভিত্তিতে ভোটের দাবি করে, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম সংকটে রয়েছে এবং ধর্মের ভিত্তিতে ভারতবর্ষে আজকাল নির্বাচন হয়। কিন্তু একবার ভেবে দেখুন, সরকার কিন্তু ধর্মের ইমোশনে থাকে না। আজকে হাবড়ায় যে রেল কলোনি উচ্ছেদ আপনাদেরকে দেখালাম, মানুষ হাহাকার করে কাঁদছে, সেখানে কিন্তু রেহাই পেল না একটা মন্দির পর্যন্ত। আপনাকে ধর্মের নামে উস্কিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয় এবং একে অপরের ধর্মের বিরুদ্ধে আঘাত হানানোর জন্য প্রশ্রয় দেওয়া হয়, কিন্তু সরকারের কাছে ধর্মের কোনো ইমোশন নেই। প্রমাণ হয়ে গেল হাবড়ায় যেভাবে মন্দিরকেও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। দেখুন, এটা তো হাবড়ার কিছু ছোট ছোট মন্দির। শুধু তাই নয়, ভারতবর্ষে আজকে রাম মন্দিরে শোনা যাচ্ছে 200 কোটি টাকার প্রণামী চুরি হয়ে গেছে। যে রাম মন্দিরকে সামনে রেখে 2024 সালে ভারতবর্ষের প্রধান নির্বাচন ইস্যু তোলা হলো, সেই রাম মন্দিরকেই আজকে করে কামিয়ে নেওয়ার অন্যতম রাস্তা খুঁজে নিল কিছু লোক। আর আমরা সাধারণ যারা কর্মী রয়েছি, সাধারণ যারা মানুষ রয়েছি, হিন্দু মুসলমানের নামে একে অপরের ধর্মকে দেখে নাক সিটকাচ্ছি। চলুন আজকে এই ভিডিওতে আরো এক বৃদ্ধ মানুষকে দেখাই। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ঠিক পুরনো সরকারের মতো দুয়ারে সরকারের আদলে জনকল্যাণ শিবির করেছে। গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জনকল্যাণ শিবিরে বহু মানুষ হয়রানির শিকার হচ্ছে, আর আজকেও দৃশ্যটা ঠিক পাল্টালো না। আজকে আমাদের হাতে যে ভিডিও উঠে এলো, সেই ভিডিও আরো করুণ এবং আরো দুঃখজনক, যেখানে সাধারণ বৃদ্ধ মানুষরা আজকে এদিক ওদিক জনকল্যাণ শিবিরে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। সরকারের উচিত যে বৃদ্ধ মানুষদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্পেশাল গাইডলাইন, একটা স্পেশাল কাউন্টার তৈরি করা। দেখুন বৃদ্ধ মানুষদের কি অবস্থা। 2 ঘন্টা বুড়ো মানুষ ঘুরছি বাবা, কেউ সঠিক ঠিকানা আমায় দিতে পারছে না। সারা বিল্ডিং ঘুরে ঘুরে আমি ক্লান্ত। এইভাবে আমাদের বুড়ো মানুষগুলোকে হয়রানি করছে। বিডিও অফিসের কোনো না, কেউ কোনো কিছুই বলতে পারছে না। কিডনি রুগী, আমি হার্টের রুগী, বয়স্ক ব্যক্তি, কোনো সাহায্য করার কোনো লোক নেই এখানে, কোনো গাইড দিতে পারছে না। আমাকে বলছে ওই বিল্ডিংয়ে যান, সেখানে যাচ্ছি, বলছে এখানে না ওইদিকে যান। 2 ঘন্টা ঘুরলাম, আমার হাত পা কাঁপছে। সরকারের কাছে আমার অনুরোধ, এইভাবে আমাদের মতো মানুষকে হয়রানি করবেন না। অনলাইনে করুন, ধীরে সুস্থে করুন, আমাদের তাড়াতাড়ি টাকার দরকার নেই। ধীরে ধীরে দিন, আমরা খুব আনন্দ পাবো। একটা কথা বলবো দাদু, এই যে বলছেন কিডনি রুগী, হার্টের রুগী, এলিট সম্প্রদায়ের মানুষরা শুনে কি বলছেন জানেন? যে বেঁচে থেকে কি লাভ, আপনি এই পৃথিবী থেকে চলে যান। শুনতে খারাপ লাগছে, হয়তো আমাকে গালমন্দ করবেন অনেকে, কিন্তু এলিট সম্প্রদায়ের মানুষের এটাই বক্তব্য আজকে, সাধারণ মানুষের কোনো জীবনের দাম নেই এবং সাধারণ মানুষ আজকে সরকারের কাছেই হোক কিংবা এলিট সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের কাছে গরু ছাগলের সমান হয়ে গেছে। তাছাড়া আর কি বলবো বলুন? বলতে খারাপ লাগছে, আপনাদের শুনতেও খারাপ লাগছে, কিন্তু এই বৃদ্ধ মানুষগুলো যেভাবে এই প্রখর রোদে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, চোখে জল বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য একটা নির্দিষ্ট সিনিয়র সিটিজেনের কোনো কাউন্টার কেন থাকবে না এবং তাদের জন্য কোনো নির্দিষ্ট গাইডলাইনে বা কেন থাকবেন না? অনেকে বলবেন যে এর আগের সরকারও তো করে এসেছে। যদি সেই আগের সরকার করে এসে থাকে, সেই বিষয়টা পাল্টানোর জন্যই তো নতুন সরকারের আশা। আর নতুন সরকার এসেও যদি এই সাধারণ মানুষগুলোকে গরু ছাগলের মতো ঘুরে বেড়াতে হয়, তাহলে সরকার পরিবর্তন করে সাধারণ মানুষেরই বা লাভটা কি হলো? এ সমস্ত কিছু বিষয় জানি না ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে কবে সরকারের মানবিক দৃষ্টিটা ফুটে উঠবে। তবে আশা করবো এই ভিডিওগুলো সরকারের কাছে পৌঁছানোর পরে সরকার আমাদের এগেনস্টে ব্যবস্থা না নিয়ে এই যে সিস্টেমে ভুল হচ্ছে, এই সিস্টেমের ভুলের এগেনস্টে ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষের কিছুটা উপকার হবে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, যেখানে সত্য রং দেখে না। নমস্কার।